ভারত বাংলাদেশের টেস্ট সিরিজ প্রথম টেস্টে বাংলাদেশ 280 রানের ব্যবধানে পরাজয় বরণ করলো এবং সেই সাথে বাংলাদেশের যে এই যে টেস্ট টিমটা যে খেললো বা এই টেস্টটা যে ভারতের সাথে খেললো এইখানে বাংলাদেশ শুধুমাত্র হারছে ব্যাটসম্যানদের কারণে। দেখেন বোলাররা কিন্তু ধারাবাহিকভাবেই পারফর্ম করছে, বোলাররা কিন্তু ধারাবাহিকভাবেই দেখা যাচ্ছে যা করার দরকার তাই করছে, দেখা যাচ্ছে বোলাররা উইকেট তুলছে। এমন একটা সময় ছিল বাংলাদেশের যে সময়টা বাংলাদেশ টেস্ট ক্রিকেট খেলতে নামলে আমরা চিন্তা করতাম যে অপোনেন্ট দলকে অল আউট হবে, হ্যাঁ, কিন্তু সেই জিনিসটা কিন্তু এবার কাটায় উঠছে বাংলাদেশ। দেখা যাচ্ছে অপোনেন্ট দলকে অল আউট করছে, হ্যাঁ অল আউট করতেছিল, উইকেট নিতেছিল, কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা পায়ের তলায় মাটি খুঁজে পাচ্ছিল না। দেখেন বাংলাদেশের ব্যাটসম্যানরা যে নতুন এমনও কিন্তু না, সবার কিন্তু একটা টেস্ট ম্যাচ খেলার ভালো অভিজ্ঞতা আছে, যেখানে মমিনুল, মুশফিক, সাকিব, লিটন এরা তো মানে দেখা যাচ্ছে 200-300 বা মুশফিক, লিটন, মিরাজ এরাও তো প্রায় 100+ টেস্ট ম্যাচ খেলেই ফেলছে। সো এখানে কিন্তু একটা অভিজ্ঞ আছে, যেখানে আশ্বিন বলছে যে আমরা যতগুলা টেস্ট ম্যাচ খেলছি তার তুলনায় বাংলাদেশ যতগুলো টেস্ট ম্যাচ খেলছে তো বাংলাদেশের ভালো একটা অভিজ্ঞতা হয়েছে কিন্তু এই টেস্ট ম্যাচ খেলে। সো এখন কথা হচ্ছে বাংলাদেশ দলের এই টেস্ট ম্যাচটা ঘিরে বিতর্কের কিন্তু শেষ নেই। দেখেন প্রথমত বিতর্ক হয়েছে ব্যাটিং লাইন আপ তো একদম যা ইচ্ছা তাই পারফরমেন্স করছে, আমরা যার কারণে হেরে গেছি। দ্বিতীয় বিতর্ক হচ্ছে সাকিব আল হাসান তার ইনজুরি লুকাইছে কিনা, কারণ এই যে মুরালি কার্তিক এমন একটা ভুয়া নিউজ ছড়াই দিছে, হ্যাঁ সেটা নিয়ে একটা বিতর্ক। তৃতীয় বিতর্ক আসছে হাতুড়ি সিং, মুশফিক এবং মমিনুলের উপর খুবই রাগ করছে। তবে হ্যাঁ এখানে আমি হাতুড়ি সিংয়ের সাথে একটু একমত হইতে পারি, কারণ হচ্ছে দেখেন দলে দুইজন সিনিয়র ক্রিকেটার আমার, যাদের উপর আমি ভরসা করতে পারি, যাদের উপর আমি অনেক কিছু আশা করতে পারি, সেখানে তাদেরকে নিয়ে কাজ করার পর তারা যদি গিয়ে সেখানে আউট হয়ে ফিরে আসে সেটা তো ভাই কোনো মানে কেউ মেনে নেবে না। হ্যাঁ দেশের ক্রিকেট ফ্যানরা যেমন মেনে নেবে না, তেমন একজন কোচ হিসেবেও তার মেনে নেওয়া ঠিক না। সো দেখেন মমিনুলকে নিয়ে আগের দিনে দেখা গেছে যে তার ব্যাট প্যাচের মধ্যে সমস্যা আছে, তাকে ব্যাটিং ভালোভাবে করার জন্য তাকে অনেক কিছু টিপস দিতেছিল হাতুড়ি সিং, কিন্তু মমিনুল সেটা ফেল করে আবারও তার ব্যর্থতার প্রমাণ দিয়ে চলে আসলো। মুশফিকও ঠিক সেম কাজই করলো, সেখানে তো রাগ হওয়ার কথাই আছে। সো এটা নিয়ে বিতর্ক করার কোনো চান্স আমি দেখি না। তো এখন কথা আছে দ্বিতীয় টেস্টে ভারতের সাথে যে কানপুরে খেলা হবে, ভাই কানপুর পুরা ফ্ল্যাট ব্যাটিং উইকেট, হ্যাঁ এখানে ব্যাটসম্যানরা খুব সুবিধা পাবে, ব্যাটসম্যানরা প্রচুর রান করবে। কিন্তু এখন কথা হচ্ছে আমাদের ব্যাটসম্যানরা কীভাবে রান করবে। আমাদের ব্যাটসম্যানরা তো বোলিং উইকেটেও যেমন, ব্যাটিং উইকেটেও তেমন, ফ্ল্যাট উইকেটেও তেমন, ট্রু উইকেটেও তেমন। আগে একটা সময় কথা হয়েছিল বাংলাদেশের বোলাররা 10 উইকেট নিতে পারে না, বাংলাদেশের বোলাররা কোনো দলকে অল আউট করতে পারে না, যার কারণে ব্যাটসম্যানদের রানের পাহাড়ে গিয়ে রান করতে হয়। হ্যাঁ কিন্তু এখন তো বোলার অল আউট করতেছে ভাইয়া। একটা টেস্ট ম্যাচে আপনি যদি 300 থেকে 350 বা 400 রান করার সামর্থ্য না রাখেন, তাহলে তো আপনার টেস্ট খেলার কোনো যোগ্যতা থাকবে না, আপনি তো টেস্ট খেলতে পারবেন না। আপনি যখনই একটা টেস্ট খেলতে যাবেন, সেই টেস্ট খেলতে গেলে আপনাকে অবশ্যই 300 থেকে 350 রান যোগ্যতা রাখতে হবে, এবং কানপুর টেস্টে ঠিক এতগুলো রানই হবে। সো এখন কানপুর টেস্টকে সামনে রেখে বাংলাদেশ দল অলরেডি ঘাম ঝরাচ্ছে, প্রচুর অনুশীলন করতেছে, কোচ থেকে শুরু করেছে প্লেয়াররা, শান্তরা খুব মানে অনুশীলন করতেছে। কিন্তু আমাদের দলের ব্যাটসম্যানদের মেন্টালিটিটা কি ঠিক করছে? আমাদের দেশের মানসিকতা কি ঠিক হয়েছে ব্যাটসম্যানদের, যে আমরা খেলবো, নামবো খুব ভালোভাবে, খুব ভালো করে মানে নিজেকে স্থায়ী করবো? ভাই টেস্ট ম্যাচে তো ভাই আপনাকে তাড়াহুড়া করে রান করতে হবে না, লিটনের মতো সুইপ করে 6 মারতে গিয়ে আউট হবে না, সাকিবের মতো আপনাকে রিভার্স সুইপ করতে হবে না, আপনাকে ক্রিজে থাকতে হবে, খারাপ বলের ব্যবহার করতে হবে, এটাই তো টেস্ট নাকি? সো বাইরে থেকে আমরা হয়তো বলতেছি, আপনারা হয়তো বলতে পারেন যে বাইরে থেকে বলা কঠিন, বলা সোজা, ভিতরে এসে করে দেখেন, কিন্তু ভাই আপনারা তো সারাদিন এইটা নিয়েই পড়ে থাকেন। আপনাদের তো বলা হয় না যে যান 2 মণ ধান কেটে আসেন, ধান কেটে আসার পর আপনি টেস্ট ম্যাচ খেলতে নামেন, এটা তো আপনাদের বলা হয় না। ক্রিকেট আপনাদের ধ্যান, ক্রিকেট আপনাদের ধারণা, ক্রিকেট আপনাদের ফ্যাশন। তাহলে এখন এত বছরের অভিজ্ঞতা নিয়ে গিয়ে যদি একটা দল 150 রানে একটা ইনিংসে অল আউট হয়, তাহলে সেই দলটার উপর আপনার এক্সপেকটেশনটা কী থাকে? তো এখন কথা হচ্ছে বাংলাদেশ দলের একাদশে কি কোনো পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন? আমি মনে হয় একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। সো একটা পরিবর্তন, সেটা স্পিনার বা পেসার না, ব্যাটসম্যান জাকির আলীর মনে হয় মানে অভিষেক হয়ে যেতে পারে, এবং যদি সেটা না হয় তাহলে জয় মনে হয় সাদমানের জায়গায় আসতে পারে, কারণ সাদমানের যে পেসের বিপক্ষে যে একটা দুর্বলতা, সেটা কিন্তু এই টেস্টে আমরা দেখছি, জাকিরেরও কিন্তু সেম দেখছি। সো ওপেনিং পজিশনে কিন্তু একটা না একটা দেখা যাচ্ছে পরিবর্তন আসে। সো এখানে সবথেকে বড় ব্যাপার কথা হচ্ছে কি, বাংলাদেশ দলের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলছে ইন্ডিয়ান যারা কমেন্টেটর আছে তারা। কারণ বাংলাদেশ দল এত সুন্দর বোলিং করতেছে, যেমন তাসকিন, নাহিদ রানা, হাসান মাহমুদ, তাদের বলের পেস, তাদের গতি, বাউন্স, সুইং, ইন্ডিয়ান বড় বড় ব্যাটাররা, মানে ইন্ডিয়ান ব্যাটাররা তো বিশ্বের ওয়ান অফ দ্য মোস্ট ব্যাটার, বড় ব্যাটার। বিরাট কোহলির উপর তো ব্যাটসম্যান ভাই এই দুনিয়াতে এখন পাওয়া মুশকিল, রোহিতের মতো তো ব্যাটসম্যান পাওয়া মুশকিল। তো তারা যেখানে দাঁড়াইতে পারতেছে না, তাহলে বোলাররা কত পরিমাণ ফর্মে আছে তারা কিন্তু সেটা স্বীকার করছে। কিন্তু তারা প্রশ্ন তুলছে বাংলাদেশের ব্যাটারদের সামর্থ্য কি আছে টেস্ট ম্যাচ খেলার? তারা যে এভাবে টেস্ট খেলে, তারা যে এই অজুহাত দিয়ে থাকে, এটার মানে কি? কারণ তাদের তো একটা অভিজ্ঞতা হয়ে গেছে, অনেক লম্বা সময় ধরে তারা দলের সাথে আছে, তারা দলকে সার্ভাইভ করতেছে। সো এটা প্রশ্ন তো তাদের করা স্বাভাবিকই। সো তাদের প্রশ্ন শুধু তাদেরই না,
বাংলাদেশের মানুষেরও প্রশ্ন তোলা স্বাভাবিক যে বাংলাদেশের ব্যাটসম্যানদের সামর্থ্য বলতে বলতে আর আমাদের সেই সামর্থ্য আর প্রতিভার কথা শুনতে শুনতে তাদের ধারাবাহিকতার আমরা কবে পাবো? সো রান আউট চ্যানেলে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করেন।